আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার শাখাওয়াত হোসেন শান্ত। শান্ত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ খানকে দিয়ে শুরু করতে চাই। আজকে মহান বিজয় দিবস উদযাপন করেছে জাতি, শ্রদ্ধার সঙ্গে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, যারা আহত হয়েছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। রাশেদ খান, আপনি আজকে সভারে ছিলেন, আজকে সেখানে শ্রদ্ধা জানিয়েছেন এবং তারপরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, সেখানে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আপনি কথা বলেছেন। দেখেন, আমরা কিন্তু মুক্তি চেয়েছি। আমরা মুক্তি চেয়েছি কেন? কারণ পাকিস্তান আমাদের সাথে জুলুম করেছে, অন্যায় করেছে, নিপীড়ন করেছে, বৈষম্য করেছে। এখন জামাত ইসলাম আসলে ওই সময় স্বাধীনতা চায়নি, এটা তো সত্য। তারা স্বীকার করে যে আমরা ওই সময় আমাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ ছিল তারা স্বাধীনতা চায়নি, আর আমাদের এই পূর্ব পাকিস্তানের যারা ছিল তারা স্বাধীনতা চেয়েছে। এখন জামাতের কাছে আসলে এই স্বাধীনতা চাপিয়ে দেওয়া, পশ্চিম পাকিস্তানে চাপিয়ে দেওয়া, জামাতের মধ্যে এখনও যারা আছে তারা কি আসলে বাংলাদেশকে বিশ্বাস করে? এই প্রশ্ন যদি করেন, তারা বলে যে আমরা 16ই ডিসেম্বর বিশ্বাস করি, আমরা 26শে মার্চ বিশ্বাস করি, আমরা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি। তার মানে জামাত এই বাংলাদেশকে মেনে নিয়েছে। কিন্তু আমার কথা হলো যে আমি তো আসলে বাপের অপরাধের কারণে সন্তানকে দোষী করতে পারি না। যেমন আমরা দেখেছি শেখ হাসিনা যাদেরকে রাজাকার তকমা দিয়ে ফাঁসি দিয়েছে, তারা কি আসলে সবাই অন্যায় করেছে? সেটি নিয়ে কিন্তু এর আগে বিএনপি প্রশ্ন তুলেছে, আমরা তুলেছি, আমরা সবাই তুলেছি। জামাতের মধ্যে যারা ছিল অপরাধী, যদি সঠিক বিচারের মধ্য দিয়ে তাদেরকে বিচার করা হতো তাহলে কখনোই এটি নিয়ে প্রশ্ন হতো না। কিন্তু বাংলাদেশে কখনোই সঠিক বিচারটা হয়নি, এজন্য এই প্রশ্ন সবসময় থেকে যাবে। এই বিচারের মধ্যে অনেক গলদ আছে। আপনি দেখবেন যে এই বিচার করতে গিয়ে বিএনপির একজন নেতা, তাকেও কিন্তু তার সাথে অন্যায় করা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, তার সাথে অন্যায় করা হয়েছে এবং তিনি একটি কথা বলে গিয়েছিলেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি আসলে রেখে দেওয়া উচিত। তো রেখে কিন্তু জনগণ দিয়েছে, মানে হাসিনাই রেখে দিয়েছিল। সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন কার বিচার হচ্ছে? শেখ হাসিনার বিচার হচ্ছে। সেখানে শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। তার মানে হাসিনা ন্যায় বিচারের নামে যে অপবিচারটা করলো, ন্যায় বিচারের নামে যে আসলে অন্যায়টা করলো, এই কারণে কিন্তু ন্যাচারালি তার একটা পানিশমেন্ট শুরু হয়েছে। আওয়ামী লীগের অন্যান্য নেতাদের একইভাবে পানিশমেন্ট হবে। অর্থাৎ আপনি যদি যে যতটুকু অপরাধ করেছে বা যে কজন মিলে অপরাধ করেছে, মনে করেন যে জামাতের মধ্যে ওই সময় 1000 জন অপরাধ করেছে, আমি ধরলাম 1000 জন, তাহলে বিচার করতে হলে 1000 জন, কিন্তু আপনি বিচার করলেন মনে করেন যে 50,000 মানুষের, তাই না? এটা অন্যায় হয়ে গেল। ঠিক আওয়ামী লীগ এই কাজটা করেছে। এই ধরনের অপরাধ 54 বছর ধরে, মানে 24 পর্যন্ত এই বাংলাদেশে জনগণের সাথে এই অপরাধ করেছে, যা ওই পশ্চিম পাকিস্তানের যারা ছিল করত। একই ধরনের আচরণ শেখ মুজিব করেছে। দেখেন, শেখ মুজিব বাংলাদেশের মহান নেতা ছিল 71 পর্যন্ত। এই শেখ মুজিব পরবর্তীতে তিনি আইয়ুব খান এবং ইয়াহিয়া খানের চরিত্র ধারণ করলো। শেখ হাসিনা, তাকে আমরা আন্দোলন সংগ্রামে পেয়েছি 90-এর সময়, সত্য। এই শেখ হাসিনা পরবর্তীতে ওই এরশাদের মতন আচরণ শুরু করলো, ঘসেটি বেগমের মতন আচরণ শুরু করলো। আজকে তো শেখ মুজিব এইভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এটা তো হওয়ার কথা ছিল না। শেখ হাসিনা বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এটা তো হওয়ার কথা ছিল না। আওয়ামী লীগ একটি গণমানুষের দল ছিল, সেই আওয়ামী লীগ সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হবে, এটা তো হওয়ার কথা ছিল না। অন্যায়টা কারা করলো? দেখেন, আওয়ামী লীগের মধ্যে, আওয়ামী লীগের আসলে ওই যে বিজয়ের পরে তারা এমন ভাব ধরলো যে এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ আমরা যেমনিভাবে তেমনি পরিচালনা করব, আমাদের ইচ্ছা মতো পরিচালনা করব, এই চিন্তার জায়গা থেকে মূলত তারা আসলে স্বৈরশাসক হয়ে গেল। অর্থাৎ আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকেই স্বৈরশাসকের দল। আওয়ামী লীগ কখনোই এই স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক ছিল না এবং সেই গণতন্ত্রের পথে তারা যায়নি। হ্যাঁ, তারা 9 সালে যখন ক্ষমতায় আসে, এই ক্ষমতায় আসাও কিন্তু গণতান্ত্রিক না, এটা ভারতের সহযোগিতায়। তো আপনি আমার যে প্রশ্ন করেছিলেন সেটি বলে শেষ করব। আমি আজকে যেহেতু আজকের দিনটা শেষ হয়ে যাচ্ছে, তো সেটাই বলছি যে গতকাল আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য স্মৃতিসৌধে গিয়েছি, সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছি। সাংবাদিকরা আমাকে প্রশ্ন করে যে নির্বাচন নিয়ে
আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি নিয়ে। নির্বাচন প্রসঙ্গে একটু পরে আলাপ করতে চাই। আমি এ পর্যায়ে শান্ত ভাইয়ের কাছে আসতে চাই। বিএনপি নেতা বীর আব্বাসের একটু বক্তব্য শুনতে চাই। আজকে তিনি বলেছেন ৭১-এর সঙ্গে ২৪-এর তুলনা চলনা, স্বাধীনতার প্রশ্নে জামায়াতের অবস্থান ছিল স্পষ্টভাবে বিরোধী, আর এখনও তারা সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। গোলাম আজম ও নিজামীকে সূর্য সন্তান বলা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করার শামিল। আরও বেশ কিছু কথাবার্তা বলেছেন, আমি সংক্ষেপে একটু উল্লেখ করলাম। আরেকটি কথা আমি উল্লেখ করতে চাই, তারেক রহমান গতকাল বলেছেন মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে দেশি বিদেশি অপশক্তি তখনের মতো এখনও সক্রিয় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন সময়ের সঙ্গে সঙ্গে ষড়যন্ত্রকারীদের রং রূপ চেহারা হয়তো পাল্টালেও চরিত্র পাল্টায়নি। শান্ত ভাই, আপনার মন্তব্য জানতে চাই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে আলোচনায় রাশেদ আছেন এবং যারা শুনছেন সবাইকে আজকেই আমরা মহান বিজয় দিবস পালন করলাম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং ভবিষ্যতে বিজয় দিবসের বিজয়ের প্রকৃত সফলতা অর্জন যাতে আমরা করতে পারি সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করছি এবং একই সঙ্গে ১৯৭১ সনে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা, গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং যারা বাংলাদেশে গণহত্যা এবং ধর্ষণের মতো জঘন্য কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন বা এটা করেছেন তাদেরকে ধিক্কার জানাই। এবার আপনার প্রশ্নে আসি। আমি রাশেদের আলোচনা শুনছিলাম এবং আপনার প্রশ্ন শুনে মনে হলো যে গণহত্যা, যে গণধর্ষণ, যে অনাচার বাংলাদেশের উপরে হয়েছে, যেই জ্বালাও পোড়াও লুণ্ঠন হয়েছে, সেই সময় বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে দুইটা দল, বড় দলের মধ্যে আলোচনা আসে। একটা হচ্ছে মুসলিম লীগ আর একটা হচ্ছে জামায়াত ইসলাম। মুসলিম লীগের নেতাদের নামে আপনি জামায়াতের নেতাদের যত এরকম অপকর্মের খতিয়ান পাবেন সেটা আপনি মুসলিম লীগের পাবেন না। আপনি সংবাদ মাধ্যমে ৭১-এর ঘাতক ও দালালেরা যা বলেছে, যা করেছে সেরকমের বই খুঁজে দেখেন, বিভিন্ন পত্রিকার যে রেফারেন্স পাবেন সেইখানে জামায়াতের এই নেতাদের বা গোলাম আজমের বিবৃতি যত কঠোর ভাষা এবং মুক্তিকামী বাঙালির উপর আক্রমণের তার যে নির্দেশ এবং তার যে আহ্বান এবং এদের গুড়িয়ে দেওয়ার, এদের নিঃশেষ করে দেবার যেই আহ্বান, সেগুলো গোলাম আজম যেভাবে জানিয়েছে আপনি অন্য দলের মুসলিম লীগের অন্য খুব কম নেতার পাবেন। সেই নেতাদেরকে তারা এখনও বলছে সূর্য সন্তান। মেজর আক্তারের মতো এইরকম একজন একেবারেই পচা রাজনীতির পচা লোক, যে বিএনপি থেকে 5 বার বহিষ্কার করে, বিএনপিও পচা কাজ করেছিল, তারা 5 বার আবার ফিরিয়ে নিতে হলো কেন? সে এমন কি পটেনশিয়াল যে একটা সিটের জন্য 5 বার তাকে ফিরিয়ে নিতে হয় করেছিল? সেই পচা লোককে আবার যে গণ অভ্যুত্থানকে রাজাকারের কাজ বলে, যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে রাজাকার বলে, যে রাশেদকে রাজাকার বলে, যে শেখ হাসিনার দশভুজা দেবীর সঙ্গে তুলনা করে, শেখ হাসিনার সঙ্গে দেখা করে গিয়ে সৌর বিদ্যুতের 70 মেগাওয়াটের প্রকল্প পেয়ে গদগদ হয়ে যায়, যে শেখ হাসিনার পাতানো নির্বাচনে অংশ নিতে পারে, যে জামায়াতকে বহুবার গণহত্যাকারী সন্ত্রাসী দল, রক্কাটা দল বলেছে, সেই নেতাকে যে দলের নিতে হয়, এটার যে অপকৌশলে এখানে কাজ করেছে। একজন হিন্দু নেতাকে কি ওই কৃষ্ণনন্দীকে নিয়ে তার নিয়ে প্রচারণা আছে বা অভিযোগ আছে তিনি একটা পার্শ্ববর্তী দেশের বিশেষ সংস্থার এজেন্ট হিসেবে কাজ করেন, তাকে নিতে হচ্ছে এবং হিন্দু শাখা খুলতে হচ্ছে। এই যে সমস্ত প্রক্রিয়া যা কিছু করছেন যে কোনো উপায়ে ক্ষমতা যাওয়ার জন্য উদ্দেশ্যে ১৯৭১ সনের গণহত্যার সঙ্গে, গণধর্ষণের সঙ্গে, লুটপাটের সঙ্গে, জ্বালাও পোড়াওয়ের সঙ্গে, মুক্তিযোদ্ধাদের বাড়িঘর চিনিয়ে দেওয়া, মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দেওয়া, সেই সবের সঙ্গে যেই সব লোক, সে জামাতের হোক, মুসলিম লীগের হোক, নির্দলীয় হোক, যারা জড়িত ছিল সেটার তদন্ত হতে হবে এবং তাদের বিরুদ্ধে নির্মোহ তদন্তের মাধ্যমে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যে বিচার হবে, জামায়াত সেই বিচারে বাধাগ্রস্ত করবে না এবং জামায়াত সেই দাবি তুলুক, মেনে নেক যে যারা সে যদি আমার দলের সদস্য হয়, ইভেন আমার দলের গোলাম আজম, নিজামী, মুজাহিদি, যাদের মধ্যে 2 জনকে ফাঁসি দিয়েছিল, তারা যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাদেরও সেই বিচার আমরা মেনে নিব, কিংবা নতুন করে কেউ যদি অভিযুক্ত হয় এবং তদন্তে প্রমাণিত হয় বিচার মেনে নিব। আর যদি তারা নির্দোষ প্রমাণিত হয় তাহলে যে ফাঁসি হয়েছে সেটাকে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড হিসেবে তারও বিচার তারা চাইতে পারে। আমি বলছি না যে যাদেরকে শেখ হাসিনা যাদের বিচার করেছে ওটা ছিল রাষ্ট্রীয় একটা প্রহসন, রাজনৈতিক উদ্দেশ্যই বিচার ছিল, তারা দোষী থাকতেও পারেন
নাও থাকতে পারেন, সেটা তদন্তে বলবে। ওই সময়ের তদন্তের উপর আমার আস্থা নাই। জামাত সেই কথাটা বলুক যে পুনর্তদন্ত করতে হবে এবং তার দলের যারা এর সঙ্গে যুক্ত তাদের বিচার তারা মেনে নিবে, সে কথা বলুক। ৭১-এর যুদ্ধের সময় তাদের ভূমিকা এই দেশে গণহত্যার জন্য কতখানি দায়ী ছিল, সেই ইভ্যালুয়েশনটা তাদের দরকার হবে। এখন ভোটের বাজারে ভোট পাবার জন্য হাসিনার তরিকা ধরেছেন এবং হাসিনার তরিকা ধরে হিজাব পরে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের অনুভূতি নিয়ে এবং ক্ষমা চেয়ে প্রথমবারের মতো ভোট চেয়েছিলেন ২১ বছর পরে এসে, তারাও যে সেই সুযোগ পাবে সেটা ভাববার কারণ নাই। কারণ তারা ইতিমধ্যে ২৪কে ৭১-এর মুখোমুখি দাঁড় করিয়েছে। ২৪-২৪-এর জায়গায় ২৪ আমাদের একটা গৌরবের অর্জন, কিন্তু ৭১ আমার আরও গৌরবের অর্জন। যেই অর্জন আমাকে একটা দেশ দিয়েছে, যেই অর্জন আমাকে একটা স্বাধীন ভূখণ্ড দিয়েছে, সেই অর্জনের পরে অনেক ব্যর্থতা আছে। ৯০-এ আরেকটা রাজনৈতিক সংগ্রাম হয়েছে এবং একটা অর্জন ছিল, সেই অর্জনের পরে অনেক ব্যর্থতা আছে। ২৪-এর অর্জনের পরে অনেক ব্যর্থতা আছে, কিন্তু তারপরও ৩টে অর্জন ৩ রকম মাত্রা বহন করে, ৩ রকম গুরুত্ব বহন করে। এর কোনোটাই ৭১-এর সঙ্গে তুলনাযোগ্য না। জামায়াত মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার মধ্যে তাদের একটা হীন উদ্দেশ্য আছে। এই যে ভোটের বাজারে তারা যে মুনাফিকি করা, এর যোগসূত্র আছে বলে আমি মনে করছি। শান্ত ভাইয়ের বক্তব্য আমরা শুনছিলাম। রাশেদ খান, আপনি আজকে যে বক্তব্য দিয়েছেন সেটি আমরা গত বেশ কয়েকদিন ধরেই দেখেছি। আমরা হাদির উপরে হত্যা চেষ্টার আগেই বেশ কয়েকদিন আগেই আপনি প্রসঙ্গটি তুলেছিলেন যে আসলে হামলার শিকার হতে পারে, অন্ততপক্ষে ৫০ জন হামলার শিকার হতে পারে, এরকম একটি আপনি কথা বলেছিলেন গণমাধ্যমে। আজকেও সেই একই কথা বলেছেন। আপনি কেন এটি বারবার আপনাকে বলতে হচ্ছে? এটি আসলে কতটুকু সত্যতা বা কতটুকু যৌক্তিক আপনার বক্তব্য? দেখেন, প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। আপনি যদি অ্যানালাইসিস করেন যে গভীর চক্রান্ত কী, গভীর চক্রান্তের মধ্যে যারা প্রার্থী তাদেরকে টার্গেট করা, এবং সেই টার্গেট করা শুরু হয়ে গেছে। আমরা দেখলাম ঢাকা ৮ আসনের প্রার্থী হাদি সাহেব, তার উপর যে ধরনের আক্রমণ করা হয়েছে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে, এবং তিনি এখনও পর্যন্ত যে অবস্থায় আছেন, আমি ডাক্তারদের সাথে কথা বলেছি, তার ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। একমাত্র আল্লাহ চাইলে তিনি ফিরতে পারেন। শান্ত ভাইয়ের সাথে কথা বলছিলাম, ওই দিন তিনি বলছিলেন যে পৃথিবীর ইতিহাসে এখনও পর্যন্ত এই ধরনের যারা আহত হয়েছে 4 জন সম্ভবত ফিরে এসেছে। হাদি যদি ফিরে আসে সেটা আল্লাহর অশেষ কুদরতে। আমরা অপেক্ষা করি যে আল্লাহ আসলে তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয় কিনা। তবে এটি সত্য যে তাকে হত্যার উদ্দেশ্যেই এই গুলিটা করা হয়েছে। দেখেন, হাদি নিজেও বলছিল, বারবার বলছিল, এবং তিনি এইভাবে আক্রান্ত হওয়ার কয়েকদিন আগে সময় টেলিভিশনে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। তার ফেসবুকের পোস্টগুলো দেখবেন, তার বক্তব্যগুলো যদি অ্যানালাইসিস করেন, এবং অবশ্যই গোয়েন্দা সংস্থা আমাদের, তাদের বা শান্ত ভাইদের সবার বক্তব্য অ্যানালাইসিস করে, বিশেষ করে এনএসআই, ডিজিএফআই এই কাজগুলো করে। আমার কথা হলো যে হাদির এই বক্তব্যের পরেও তারা কেন নিরাপত্তার ব্যবস্থা করলো না? আমি যেহেতু রাজনীতি করি, অনেকের সাথে আলাপ আলোচনা কথাবার্তা হয়, 50 জন একটি সংখ্যা। এটা হতে পারে 100 জন, এটা হতে পারে আরও কম। তবে আওয়ামী লীগের নারকীয় তাণ্ডব করার প্ল্যান আছে। নির্বাচন বানচাল করার জন্য যা যা করা দরকার তারা তাই করবে, এবং অতীত তাই বলে। আওয়ামী লীগের আমরা দেখেছি লগি বইটার আন্দোলন, কিভাবে মানুষ পিটিয়ে হত্যা করেছে। আমরা দেখেছি 16 বছর কিভাবে আওয়ামী লীগ গুম খুম নির্যাতন নিপীড়ন করেছে, আয়নাঘর সৃষ্টি করেছে। আপনি দেখবেন যে কয়েকদিন আগে অডিও ভাইরাল হয়েছে যেখানে শেখ হাসিনা নিজেই বলছে যে জামাত এবং বিএনপির কর্মীদের উপর হামলা করো, বলছে না? আপনি শুনেছেন নিশ্চয়ই। এবং এজন্য হাসিনার মধ্যে কোনো অনুতপ্ত বোধ নাই। তিনি একজন বিকৃত মস্তিষ্কের মহিলা। এই মহিলা এমন কোনো কাজ নেই যা করতে পারে না। তার ভিতরে মনুষ্যত্ব নাই, তার ভিতরে ঈমান নাই, তার ভিতরে আসলে দয়া মায়া বলতে কিচ্ছু নাই। দেখেন, যেদিন আবু সাইদ মারা গেল, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম আমি কি করতাম? আমি সাথে সাথে আবু সাইদের বাসায় যেতাম এবং আমি জাতির কাছে ক্ষমা চাইতাম। কিন্তু হাসিনা কি করলো? হাসিনা আরও অসংখ্য আবু সাইদকে গুলি করার নির্দেশনা দিল। তার মানে যে কোনো মূল্যে ওই মুক্তিযোদ্ধা কোটা তাকে ফিরিয়ে আনতে হবে। কারণ তার সন্তানেরা, যাদেরকে তিনি মনে করেন যে মুক্তিযোদ্ধাদের সন্তান, সেই সন্তানেরা নাকি চাকরি পাচ্ছিল না। আমি বিশ্বাস করি প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান তারা কখনোই কোটা চায় না।
তারা মনে করে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্য দূর করার জন্য, কিন্তু বাংলাদেশে আবার বৈষম্য ফিরে আসুক তারা এটি চায় না। সুতরাং প্রকৃত মুক্তিযোদ্ধারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, আর শেখ হাসিনা সবসময় জনগণের বিরুদ্ধে ছিল। এই শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে। বাংলাদেশের জনগণ এমন আন্দোলন করেছে যে আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা দিল্লি পালাতে বাধ্য হয়েছে। হাসিনার কি ক্ষোভ নাই? এই যে বাংলাদেশের জনগণের উপরে এবং যারা ভিন্ন মতের দলগুলো ছিলাম এদের উপরে এত দমন পীড়ন নিপীড়ন হলো কোন জায়গা থেকে? ক্ষোভের জায়গা থেকে, যে বাংলাদেশের জনগণ নাকি তার বাবাকে খুন করেছে। আসলে কি বাংলাদেশের জনগণ খুন করেছে? বিএনপি করেছে? জামায়াত করেছে? বাংলাদেশের জনগণ নয়, বরং হাসিনার বাবাকে শেখ মুজিবকে খুন করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। কেন? কারণ শেখ মুজিব আসলে স্বৈরশাসক হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ একটা গণমুখী দল ছিল, সেই গণমুখী দলকে সে বিলুপ্ত করে বাকশাল গঠন করেছিল এবং সমস্ত গণমাধ্যমকে বন্ধ করে শুধুমাত্র শেখ মুজিবের পাশ আটার জন্য 4টি গণমাধ্যম রেখে দিয়েছিল। তো এই শেখ মুজিব যখন স্বৈরাচার হয়ে যায় তখন আওয়ামী লীগের একটি অংশ ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করে। এর দায়িত্ব বাংলাদেশের জনগণ না। কিন্তু হাসিনা মনে করলো যে আমার বাপ স্বাধীনতা এনে দিল, তার বাপকে আসলে স্বাধীনতা এনে দিয়েছে? ওই সময় তো শেখ মুজিব পাকিস্তানে, তাই না, গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার নিয়ে অনেকে অনেক কথা বলে, আমি বলতে চাই না। কিন্তু বাংলাদেশের যে প্রকৃত মুক্তিযুদ্ধ তাজউদ্দিন আহমেদরা এবং জাতীয় যে আরও 4 নেতা আছে তাদের ভূমিকা কিন্তু শেখ মুজিবের থেকে কোনো অংশে কম নয়। কিন্তু এই তাজউদ্দিন আহমেদদেরকে কোনোভাবে কি শেখ মুজিব উঠতে দিয়েছে? আপনি দেখবেন যে শেখ মুজিব বাংলাদেশে ফিরে প্রধানমন্ত্রী হওয়ার পরে সর্বপ্রথম কিক মেরেছে কাকে? তাজউদ্দিন আহমেদকে। এর কারণটা কি? কারণ স্বাধীনতার প্রকৃত নেতা ছিল কিন্তু তাজউদ্দিন আহমেদ, শেখ মুজিব নয়। সুতরাং যে কোনো সময় এই তাজউদ্দিন শেখ মুজিবকে ছাড়িয়ে যেতে পারত। তার মানে আমি যে কথা আগেই বলেছিলাম যে স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ একটি স্বৈরাচারের দল, স্বাধীনতার আগে ছিল আওয়ামী লীগ একটি গণমানুষের দল। আমি এই জন্যই বলছি যে এই যে স্বৈরাচারের দল, স্বৈরাচার এবং ফ্যাসিস্টের বৈশিষ্ট্য কি? খুন করা, গুম করা, ক্রসফায়ার করা, হত্যা করা, গুপ্ত হত্যা করা, মানুষকে পুড়িয়ে মারা, এই কাজগুলো কি শেখ হাসিনা করে নাই? দেখেন এই যে বাসে বাসে আগুন দেওয়া, বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া শুধুমাত্র বিএনপি এবং জামাত সহ আমাদেরকে দোষারোপ করার জন্য, এই কাজগুলো হাসিনা এবং তার বাহিনী করেছে, করে আমাদের উপর দোষ চাপিয়েছে। আমি এই জন্যই বলছি যে আগামী নির্বাচন বানচাল করার জন্য আর একটি 11 সৃষ্টি করার জন্য হাসিনা এমন কোনো পন্থা নাই যে পন্থা অবলম্বন করবে না। কিন্তু আমরা কি এটা কি চেয়ে চেয়ে দেখব? সরকার তো দেখলাম যে এই জিনিসগুলো তারা চেয়ে চেয়ে দেখছে। গত 16 মাসে তারা কি ফ্যাসিবাদের নির্মূল করেছে? দেখেন এই যে ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিভিন্ন জায়গায় এ ধরনের গুপ্ত হত্যা করছে, গ্রেপ্তার হচ্ছে কেউ। তার মানে এইগুলো আসলে আমরা কন্ট্রোল করছি না। এই কথাগুলো কারা কন্ট্রোল করছে আসলে? রাশেদ, না, আমি আপনি শেষ বলছেন করি একটু। একাধিকবার, হাদি একাধিকবার বলেছে, তারপরও তার সেগুলো কেন আমলে নেওয়া হচ্ছে না? এই যে আজকেও আপনি এই একই কথা বলেছেন। আমি গতকাল আসলে এগুলো আমি আমলে যে নেওয়া কথা বলতে চেয়েছিলাম আগে ভুলে গিয়েছিলাম। আমি গতকাল স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলেছি। আমি বলেছি যে আমাদের ভাই হাদিকে এইভাবে নির্মমভাবে গুলি করা হলো, তিনি বাঁচবেন কি মারা যাবেন আমরা কেউ জানি না। আপনারা কি চাচ্ছেন? যারা এই নির্বাচনে প্রার্থী হবে, হাদিকে গুলি করার পরে প্রার্থীদের মধ্যে স্বাভাবিকভাবে একটি ভয় ঢুকে গিয়েছে যে আওয়ামী লীগ হয়তো এইভাবে টাকা দিয়ে মাস্তান গুন্ডা ভাড়া করে, ঢাকা শহরে দেখেন না মাত্র 2 লাখ টাকার জন্য একজনকে খুন করে ফেলায়। তো আওয়ামী লীগের তো টাকা পয়সার অভাব নাই। আর আমরা দেখেছি অভ্যুত্থানের পরে এই সরকার যারা গুন্ডা মাস্তান শীর্ষ সন্ত্রাসী তাদেরকে জামিন দিয়েছে না? তো এদেরকে এখন এই যে আমাদের ভাই হাদিকে গুলি করলো, সেও তো গ্রেপ্তার হয়েছিল, সে জামিন পেল কিভাবে? কিভাবে জামিন পেল? প্রশ্নগুলোই তো উঠছে। জি, আমি সেটাই বলছি যে এই সরকার আসলে আমাদের নিরাপত্তা দিতে পারছে না। তারা পারছে না নাকি আসলে করছে না সেটি নিয়ে এক ধরনের সন্দেহ সংশয় আছে। আমি গতকাল স্বরাষ্ট্র সচিবকে বলেছি, তিনি বলেছেন যারা জুলাই যোদ্ধা, সবাই না, যারা প্রার্থী হচ্ছে এবং আপনারা যারা রয়েছেন তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। সেই বিশেষ নিরাপত্তা কেন 16 মাসে বাংলাদেশের জনগণের জন্য তৈরি করা হলো না? আমার প্রশ্ন সেখানে। আজকে উপদেষ্টা পরিষদ, আজকে আপনারা বড় বড় আমলারা যেখানে যান, সামনে পুলিশ, পিছনে পুলিশ, ডাইনে পুলিশ, বামে পুলিশ, 4টা গাড়ি থাকে চারপাশে, তাই না, প্রটোকল দেয়। এই জুলাই গণঅভ্যুত্থানে তো ভাই আপনাদের থেকে অন্যান্যদের ভূমিকা বেশি। তাহলে আপনারা কি অনিরাপদ নাকি আমরা বেশি অনিরাপদ? সায়ন্ত ভাই এই জুলাই গণঅভ্যুত্থানের সময় গ্রেপ্তার হয়েছিলেন, এখন আমাকে বলেন যে কোন উপদেষ্টা গ্রেপ্তার হয়েছিলেন? তাহলে সায়ন্ত ভাই বেশি অনিরাপদ আওয়ামী লীগের কাছে
নাকি এই উপদেষ্টা পরিষদের কোনো উপদেষ্টা বেশি অনিরাপদ? সুতরাং যদি প্রোটেকশন দিতে হয় সবার আগে সায়ন্ত ভাইকে দিতে হবে, আমাদেরকে দিতে হবে, আমরা যারা সম্মুখ যুদ্ধ ছিলাম তাদেরকে দিতে হবে। সেই কাজটি, সেই উদ্যোগ সরকার নিয়েছে। আজকে যে আমার ভাই উসমান হাদি সে মৃত্যু পথযাত্রী, এর জন্য প্রধান উপদেষ্টাকে দায় নিতে আপনার হবে। নিরাপত্তা ব্যবস্থা কেমন? আমার নিরাপত্তার ব্যবস্থা, আমি কিভাবে নিরাপত্তার ব্যবস্থা করব? পুরো রাষ্ট্র যদি নিরাপদ না হয় তাহলে তো আমিও নিরাপদ নই, আপনিও নিরাপদ নয়। সাগর রনির দোষটা কি ছিল? তাদেরকে হত্যা করা হয়েছে না? এই জুলাই যোদ্ধাদের বাইরেও অন্যান্যদেরকে হত্যা করা হচ্ছে না? আজকে শুধুমাত্র ঠিক আছে আমাকে, শান্ত ভাইকে আপনি প্রোটেকশন দিলেন, নিরাপত্তা দিলেন, আমার সাথে আরও 10 জন কর্মী, তাদের নিরাপত্তা কোথায়? অর্থাৎ শুধুমাত্র এই যে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বললে হবে না, পুরো বাংলাদেশকে একটি নিরাপদ ভূমি হিসেবে আপনাকে গঠন করতে হবে। সেই কাজটি করতে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হয়েছে। আমরা পলিটিক্যাল গভর্নমেন্টের অনেক সমালোচনা করি। বাংলাদেশের ইতিহাসে অন্তর্বর্তীকালীন সরকার, একমাত্র সরকার, অতীতের কোনো সরকার, তত্ত্বাবধায়ক সরকার বা এই ধরনের সরকার 3 মাসের বেশি সময় পায়নি। তারা প্রায় আপনার 18 মাসের কাছাকাছি সময় পেতে যাচ্ছে। এই সময়ের মধ্যেও তারা কিন্তু বাংলাদেশকে নিরাপদ করার জন্য, মানে শুরুটা করতে হয় না যে আমি শুরুটা এইভাবে করলাম, শেষটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে এইভাবে করবে, সেই শুরুটা তারা করে নাই। তাদের ভাব দেখলে মনে হয় যে একজন বিশাল বিশাল জুলাই যোদ্ধা, মানে উপদেষ্টাদের এমন আচরণ, মানে বিশাল জুলাই যোদ্ধা, কিন্তু তাদের ছেলেরা মেয়েরা দেখবেন বিদেশে পড়াশোনা করে। এই উপদেষ্টা পরিষদে যারা আছে 2-1 জন হয়তো কাজ করেছে, কিন্তু অধিকাংশই তারা আখের গুছিয়েছে, তারা নিজেদের সম্পদ বাড়িয়েছে। এই উপদেষ্টা পরিষদের এই সুশীলরা তারা বলেছিল আমরা ক্ষমতায় আসছি, আসলে আমরা দায়িত্ব নিয়েছি এবং আমরা প্রত্যেক মাসে আমরা সম্পদের হিসাব দেব। কেউ দিয়েছে? কেন দেয়নি? কি কারণে দেয়নি? সমস্যা কোথায়? আপনারা তো খুব সৎ। আমি এর আগে আপনার টকশোতে বলেছি যে কয়েকজন উপদেষ্টার আত্মীয় স্বজন মিলে আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে, প্রোটেকশন দিচ্ছে, নামও বলেছিলাম। আজকে সেই বিষয়গুলো কেন তদন্ত হচ্ছে না? আজকে আওয়ামী লীগের ব্যবসায়ীদের কারা প্রোটেকশন দিচ্ছে? আজকে আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতারা তারা নাকি স্বতন্ত্রভাবে এবং কেন্দ্রীয় নেতারা স্বতন্ত্রভাবে ইলেকশন করবে। আমার ভাই হাদিকে গুলি চালিয়েছে হত্যার উদ্দেশ্যে, সে আমাদের মাঝে ফিরে আসবে কি আসবে না আমরা জানি না। এই হাদির ঘটনার পরে কোনো আওয়ামী লীগের যদি মনে করে মাঠে নেমে নির্বাচন করবে, পিঠে ছালা বেঁধে মাঠে নামতে হবে। আমি 50 জনের কথা বলেছি না, শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফেরার জন্য 50 জন না, যদি 50,000 মানুষকে খুন করা লাগে, গুম করা লাগে, ক্রসফায়ার দেওয়া লাগে, সন্ত্রাসী ভাড়া করে হত্যা করা লাগে, শেখ হাসিনা সেই চরিত্রের মানুষ, এই জঘন্য কাজও সে করতে পারে। সুতরাং এই আওয়ামী লীগ, এই শেখ হাসিনা, এই জাতীয় পার্টির 14 দল যারা ফ্যাসিস্ট এবং তাদের দোসর, তারা বাংলাদেশে আর রাজনীতি করার অধিকার রাখে না, নির্বাচন করার অধিকার রাখে না। তাদের অধ্যায় ক্লোজ করে দেওয়া হয়েছে এবং এটি আমি করি নাই। এদেশের জনগণ 5 আগস্ট রায় দিয়েছে, বাংলার মাটিতে হাসিনা এবং তার দোসররা কোনো রাজনীতি করতে পারবে না, আর নির্বাচন তো বহু দূরের কথা। আমি আবার আসবো, আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত। শান্ত ভাইকে দিয়ে শুরু করতে চাই। রাশেদ খান বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলেন যে 3 মাসে যে নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তন করে ফেলা যায় সেটি 17 মাস 18 মাসেও কেন গেল না? আরও বেশ কিছু বিষয় নিয়ে তিনি তুলেছেন, নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের বিষয় তিনি জানিয়েছেন। আসলে কেন আমরা এখনও নিরাপত্তা নিয়ে কথা বলতে হচ্ছে কেন আমাদেরকে? আমার মনে হয় এই সরকার পরিচালনায় যারা, তাদের সক্ষমতা, যোগ্যতা, ইচ্ছা এবং পরিকল্পনায় ব্যাপক ঘাটতি ছিল। এই ঘাটতিটা কী কারণে, সেটা হলো এখন গবেষণার বিষয়। দেখেন, 50 জনকে নিরাপত্তা দেয়া তো যথেষ্ট না। আজকে 50 জনের তালিকা যারা দিয়েছে, এই তালিকা দেওয়ার উদ্দেশ্য কি? এটা মানে আলোচিত হচ্ছে যে একটা হিট লিস্টে রাশেদি বলেছিলেন প্রথম যে 50 জনকে, বিভিন্ন জনের এরকম তালিকা ভাসছে, ভার্চুয়াল মিডিয়ায় আমিও দেখেছি।
এই তালিকাটা যারা প্রচার করে বা দেয় তাদের উদ্দেশ্য কি? ভয় ধরানো। এই ভয়টা ধরিয়ে তারা মানে তাদের যে উদ্দেশ্য তারা সেটা হাসিল করবে, ভয় ধরিয়ে থামিয়ে রাখতে চায়। এখন আপনি ধরেন এরকম 50 জন বা 100 জনকে ঝুঁকিপূর্ণ মনে করে তাদেরকে বিশেষ নিরাপত্তার আওতায় আনা হলো। তখন টার্গেট যারা করে তারা এর বাইরে কাউকে টার্গেট করবে, তাকে আপনি কি করবেন? সুতরাং এইভাবে ব্যক্তি বিশেষকে বিশেষ নিরাপত্তা দিয়ে কতজনকে আপনি নিরাপত্তা দিবেন? সম্ভব না। গণ অভ্যুত্থানের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা রাখা এবং ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে ক্রমাগত কথা বলা, লেখা, ভূমিকা রাখা লোকের সংখ্যা ফ্রন্ট লাইনে আপনি পাবেন হাজার হাজার। কতজনকে নিরাপত্তা দিবেন? যারা ভয় ধরাতে চায়, আমাদের কণ্ঠ বন্ধ করতে চায়, কারো কার্যক্রম বন্ধ করতে চায়, কারো রাজনীতি বন্ধ করতে চায়, হাদির মতো স্পষ্টবাদী যে ছেলের বুকে আর মুখে এক উচ্চারণ ছিল, তার বুক যা বিশ্বাস করত মুখ তাই বলতো, তার মধ্যে অন্য রাজনীতিবিদদের মধ্যে বনিতা ছিল না, এরকম তো অসংখ্য আছে। আপনি তাদের কতজনকে নিরাপত্তা দেবেন? তাহলে নিরাপত্তা দিতে হলে যেটা করতে হতো, আওয়ামী লীগ আমলের 16 বছর তারা দুটো জিনিস খুব বেশি মাত্রায় নিজেরা অর্জন করেছে। একটা হচ্ছে অবৈধ টাকা, আর একটা হচ্ছে অবৈধ অস্ত্র। তাদের গোলাগুলি, তাদের মারামারি, সে ভিডিও চিত্র ছবি দেখেন, তার মানে ব্যাপক অবৈধ অস্ত্র তাদের হাতে ছিল। জুলাই গণ অভ্যুত্থানের সময় থানা লুট হয়েছে, পুলিশের অস্ত্র বেহাত হয়েছে, তার সংখ্যা 5700-র উপরে বলে পুলিশ হেডকোয়ার্টার বলেছে। সেটা উদ্ধার হয়েছে, কেউ জমা দিয়েছে। এখনও 1300 অস্ত্র মিসিং আছে। সেই মিসিং অস্ত্রের মধ্যে LMG, SMG মানে মেশিন গান, রাইফেল। তালিকার কথা বলছেন, তালিকার বাইরে যে অবৈধ অস্ত্রগুলি আছে, এই যে আমি তালিকাটুকুই ধরি তাহলে দেখেন কত ভয়াবহ সেই অস্ত্রটা আছে। এবং যেগুলো জমা পড়েছে তার মধ্যে বেশিরভাগ অকেজ অস্ত্র। আপনি ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করে দেখেন, নেওয়ার সময়, লুট করার সময় চালু অস্ত্রটা নিয়েছে, সেটা রেখে সন্ত্রাসীরা বা পেশাদার অস্ত্রধারী বা খুনিরা তারা এইভাবে হাত বদল করে অচল অস্ত্রটা হয়তো জমা দিয়েছে। সে নিয়ে কোনো গবেষণা হয়েছে, কোনো প্রতিবেদন হয়েছে? হয়নি। তাহলে এই যে এত অস্ত্র পেশাদার খুনিদের হাতে এবং বাংলাদেশ বিরোধী শক্তির হাতে চলে গেল, জেল থেকে পালিয়ে গেল সন্ত্রাসীরা, তাদের ব্যাক করানো গেল না। এই যে আপনি ঢালাওভাবে সন্ত্রাসীদের জামিন দিয়ে দিচ্ছেন, তাদেরকে আটকে রাখা গেল না। একদিকে অবৈধ অস্ত্র আগে 16 বছর ধরে ছিল, নতুন করে গণ অভ্যুত্থানের সময় বেহাত হওয়া কিছু অস্ত্র যোগ হলো, আর ওই অস্ত্র চালানোর জন্য যে খুনি, সন্ত্রাসী, অপরাধী তারা জেল থেকে বেরিয়ে গেল। তাহলে সেই দেশের পরিস্থিতি কেমন হতে পারে এটা বোঝার জন্য কি PhD করার দরকার আছে? না, তাহলে সেই বিবেচনায় আমি একটু যোগ করি, সেটি আপনারা বলছেন যারা কথা বলেন, যারা রাজনীতি করেন, তারা সবসময় এই কথাগুলি বলছেন, কিন্তু আমরা পক্ষান্তরের সরকারের পক্ষ থেকে যে বক্তব্যগুলো পাই নিরাপত্তা নিয়ে, বিশেষ করে সরকারের যারা দায়িত্বশীল আছেন তারা সবাই বলেন যে নিরাপত্তা পরিস্থিতি ভালো। কখনো তারা এটি নিয়ে বলেন না যে নিরাপত্তা পরিস্থিতি খারাপ আছেন। আমি গতকাল সিইসিও একই কথা বলেছেন যে নিরাপত্তা পরিস্থিতি উন্নতি হচ্ছে। বাংলাদেশে আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা সরকারের ভাষাটা আগেও রিপোর্টিং করেন এবং পর্যবেক্ষণ করেন। আপনি কি বাংলাদেশে কখনো সরকারের পদে থাকা কোনো লোককে ভয়াবহ বিশৃঙ্খলা অবস্থায় বলতে শুনেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না? এইটা তাদেরকে ওই চেয়ারে বসলে বলতে হয়। এটা না বললে, তারা নেগেটিভ কথা বললে সেটার ইম্প্যাক্ট আবার নেগেটিভলি খুব খারাপভাবে পড়ে। কিন্তু তারা উপলব্ধি করে কিনা সেটা হইল ইস্যু। কিন্তু আমরা দেখছি অন্য উপলব্ধিও করছে না। যদি উপলব্ধি করে তাহলে এই অন্তত আগে যাই করুক না করুক, এই হাদির ঘটনার পরে সারা দেশে সাঁড়াশি অভিযান চালানো দরকার ছিল অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য, এবং যেসব খুনি সন্ত্রাসী জেল থেকে আইনের ফাঁকফোকর দিয়ে অথবা টাকা খরচ করে অথবা তাদের আওয়ামী লীগের ফ্যাসিবাদের যারা এখন বিচার বিভাগে আছে, আইন বিভাগে আছে, প্রশাসন আছে, তাদের ব্যবহার করে তারা বেরিয়ে আসতে পেরেছে, তাদের আবার পাকড়াও করে তাদের জেলে ঢুকানো। সেই কাজটা আপনি তাদের দেখেছেন? যদি সেটা করতো তাহলে আমরা উদ্যোগ দেখতাম যে তারা উপলব্ধি করছে। তারা রাষ্ট্র পরিচালনার চেয়ারে বসলে অনেক সময় এইসব কথা বলা যায় না, কারণ ওই চেয়ারে বসে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি বলে দেয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, আমরা উদ্বেগে আছি, তাহলে পুরা দেশে উদ্বেগ এমনভাবে ছড়ায় রাষ্ট্র পরিচালনা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। সম্ভব না। আপনি ওই চেয়ারে বসলে আমাদের এই কথাটাই বলতে হবে কোনো দিন। কিন্তু উপলব্ধিতে যদি থাকে যে এইটা
দেশের শৃঙ্খলা রক্ষার জন্য, মানুষকে কনফিডেন্স দেওয়ার জন্য বলতে হচ্ছে, কিন্তু আসলে পরিস্থিতি ভালো না, এটার উত্তরণ দরকার, তাহলে সেটা কর্মসূচিতে কার্যক্রমে বোঝা যাবে। আপনি কি এইটা উপলব্ধি করছেন, দেখছেন তাদের উপলব্ধিতে আছে? নাই। এখন এই যে 18 মাসে তারা কয়টা অভিযান চালিয়েছে, তারা অস্ত্র উদ্ধারের জন্য কি করেছে, সন্ত্রাসী ধরার জন্য কি করেছে, এমনকি যে ফ্যাসিবাদের সময় 16 বছর ধরে ছাত্রলীগের কর্মীদেরকে নিয়োগ দেওয়া হয়েছে পুলিশে, প্রশাসনে, বিভিন্ন জায়গায়, তার মধ্যে আপনি এই রদবদল করে কারে রেখে কারে দিবেন? আমরা 3 জন যদি একই গুরুর শিষ্য হই, আপনি বড় জোর আমাকে সরিয়ে ওনাকে দেবেন, আমি আপনাকে সরিয়ে তাকে দিব, তাকে সরিয়ে আপনাকে দিব, এই তো। কিন্তু 3 জনই আমরা সেই পচামাল, তাহলে কি হবে? সেইখানে আপনার এই 18 মাসে যেই সব জায়গায় নিয়োগ দেওয়া যেতে পারত, যেখানে আপনি নির্বাচনে দায়িত্ব পালন করাবেন, আইনশৃঙ্খলা রক্ষায় ডেডিকেটেড বাহিনী হিসেবে ব্যবহার করবেন, সেই নিয়োগও কি আপনি দেখেছেন কোথাও? বৈষম্য বিরোধের জন্য আন্দোলন করে এর সূত্রপাত, বাংলাদেশে বৈষম্য কোথায় কমিয়েছেন সেটা দেখান। এই যে চাকরি কোটা প্রথা, বৈষম্য বিরোধের জন্য যারা আন্দোলন করলো, যারা গণঅভ্যুত্থানে জীবন দেওয়ার জন্য রাস্তায় নামলো, সেই সব ডেডিকেটেড ছেলে মেয়েদেরকে এই সময় আপনার এইরকম জায়গায় নিয়োগ দেওয়া যেত না প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে? যারা চিহ্নিত ফ্যাসিবাদ, যারা 16 বছর ধরে ছাত্রলীগ যুবলীগ করে গুম খুন করেছে, যারা সরকারের লুটপাট করেছে, লুটপাটে সহায়তা করেছে, যারা গণতন্ত্রের গলা চিপে ধরবার জন্য, হত্যা করবার জন্য যারা ভূমিকা রেখেছে, শুধু গোয়েন্দা রিপোর্টে তাদেরকে আপনি আইসোলেট করে বাকিদের মধ্য থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সৎভাবে আপনি নিয়োগ দিতে পারতেন না? এই পুলিশে লোক 1 বছরের ট্রেনিং লাগে পুলিশে, বিশেষ পরিস্থিতিতে আপনার 6 মাস ট্রেনিং দিয়ে দিতেন, বাকি 6 মাস ইন সার্ভিস ট্রেনিং কাউন্ট করবেন, এই ঘোষণা দিয়ে এসআই এএসআই অন্তত এই পদে নিতে পারতেন। তো এই কথাগুলা ফ্রম দ্য ভেরি বিগিনিং বহু টকশোতে বলেছি। আমার মনে হয় ওনারা আমাদের কথা শোনেনও না, ওনারা খুব ব্যস্ত, ওনাদের যা মনে আসে, এবং ওনারা মনে করেন ওনারা বিশাল পণ্ডিত লোক, ওনার টেবিল ওয়ার্কে গ্লোরিয়াস বিভিন্ন হিস্টোরিক্যাল পজিশনও এক একজনের আছে, বড় বড় পদে কাজ করেছেন। সুতরাং আমাদের মধ্যে এই ছোটোখাটো মানুষদের কথা ওনাদের শোনার দরকার কি? এইসব টকশো, সেমিনার, পরামর্শ, কথা আমার ধারণা ওনারা শোনেনও না। শুনলে অন্তত ওর মধ্যে একজনও কি এইরকম লোক নাই যিনি ভাবতে পারেন যে 18 মাস কাটিয়ে দিলাম বা 2 বছরের মাথায় নির্বাচন দিব, নির্বাচনটা সুষ্ঠু করবার জন্য আমার যে বাহিনী দরকার, ওই বাহিনীতে এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি থেকে আমি কিছু লোক নিয়োগ দিয়ে আমি আমার কাজ করবার, নির্দেশ পালন করবে এরকম বাহিনী তৈরি করি? সেই চেষ্টা দেখেছেন? আপনাকে সংবাদ মাধ্যমে দেখেন, সংবাদ মাধ্যম ফ্যাসিবাদ মুক্ত করার জন্য কি করেছে? অন্যায়ভাবে এক একজনের উপর যারে টার্গেট করে তারে করে বিশেষ কারণে, কিন্তু সামগ্রিকভাবে ফ্যাসিবাদ বিরোধী ভূমিকা পালনের জন্য বা দেশের গণতন্ত্র হত্যার জন্য হাসিনার ওই যে যেখানে আপনার প্রেস কনফারেন্সের নামে যেখানে ভাড়ামি চলতো, সেটা নিয়ে কাউকে গ্রেফতার করা হয়েছে তা না। ব্যক্তিগতভাবে যারে যখন আপনি টার্গেট করতে চান তাকে ধরছেন। গণঅভ্যুত্থানের পক্ষ বিপক্ষ 16 বছর ধরে ভূমিকা ধরে তদন্ত সাপেক্ষে তো ধরছেন না কাউকে, ধরেছে কাউকে, যারা লুটপাট করেছে তাদের ধরেছে। এই যে পেশাজীবীদের যেই রাজনীতি, ছাত্রদের মধ্যে যেই রাজনীতি, শিক্ষকদের মধ্যে যেই রাজনীতি, সেটার যে একটা পরিবর্তন দরকার, সেই জন্য তো ওই সংস্কার কমিশনে গিয়ে মাসের পর মাসে আলোচনা দরকার হয় না, নতুন আইন দরকার ছিল না, সংবিধান পরিবর্তন দরকার ছিল না, শুধু ইচ্ছা দরকার ছিল যে আমি এই সব বেসিক জায়গাগুলো পরিবর্তনের সূচনা করতে চাই। এই সরকারকে দেখেছেন কোনো পরিবর্তনের সূচনা তাতে? রাশেদ বলেছে তাদের সম্পদের হিসাব দেওয়া নেওয়া, এইসব টকশোতে এসে এই সরকারের অনেক প্রতিনিধি যারা আছেন তারা এসে আওয়ামী লীগ সরকারের সময় বা তারও আগে বিএনপির সময় এই যারা ক্ষমতায় ছিল তাদের সম্পদের হিসাব চেয়েছে বারবার, এবং বলেছে যে সম্পদের হিসাব দিতে হবে। তারা যখন জয়েন করলেন তার আগে তাদের অঙ্গীকার ছিল এবং তাদেররা চেয়েছে, তারা সম্পদের হিসাব কেন দেওয়ার সাহস দেখায়নি? এবং আমি এটা আপনাকে আগাম বলে রাখি, তারা এই চেয়ার থেকে নামবে, আবারও তারা সেমিনার, টকশো, এখানে ওইখানে বুজুর্গ বক্তা হিসেবে আসবেন, এবং তারা এসে তখন যারা ক্ষমতায় থাকবে তাদের সম্পদের হিসাব চাবে। আপনি লিখে রাখেন, তারা এই ক্যারেক্টারের লোক, আমি জানি। তাদের মধ্যে অনেকে আমার খুবই শ্রদ্ধাভাজন, খুবই পছন্দের মানুষ। আমার এখন দুঃখ হয় আমি ভুল মানুষকে কেন শ্রদ্ধা করি, কেন পছন্দ করি। আমি ভাবতে চাই, আমি এখন যে আমার কষ্ট লাগছে এটা ভুল প্রমাণ করুক তারা, শেষ সময় হলে বলুক আমরা ভুল করেছি, আমরা এই সম্পদের, আমরা যখন জয়েন করেছি এই ছিল, এখন এই আছে, ভবিষ্যতে যদি এর থেকে বেশি সম্পদ দেখেন তাহলে আমাদের বিচারের আওতায় আপনারা আইনেন। এই কথা বলার সৎসাহস দেখতে চাই, এবং যাদেরকে আমি রেসপেক্ট করতাম বা করি, যাদেরকে ভালো মানুষ, আপনজন ভাবতাম, আমি ভাবতে চাই এখন যে আমার মধ্যে তাদের সম্পর্কে যে কিছু ধারণার
পরিবর্তন ঘটছে এটা তারা ভুল প্রমাণ করে দেখ। আমি শ্রদ্ধাভাজন ব্যক্তিকে শ্রদ্ধার জায়গায় রাখতে চাই, সেই সুযোগটা তাদের করে দিতে হবে। শান্ত ভাই, আমরা শান্ত ভাইয়ের দীর্ঘ বক্তব্য শুনছিলাম, আমি কোথায় থামাবো সেটি বুঝতে পারছিলাম না। আমি রাশেদকে দিয়ে শেষ করতে চাই। আপনি আপনার নির্বাচনী এলাকায় ফিরে যাবেন, সেখানে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আপনার নির্বাচনী এলাকার কি অবস্থা? আপনি কি আসলে এই মুহূর্তে মনে করছেন নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত আছে, বা আপনি ব্যক্তিগতভাবে আপনার কি মনে করছেন আসলে সিকিউরিটি নিয়ে? আমার জেলা ঝিনাইদহ জেলা, ঝিনাইদহ 2 আসন থেকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এলাকায় নিয়মিত যাই, কাজ করি, মানুষের সাথে ওঠা বসা করি। তবে আমার কাছে মনে হয় যে আমাদের মতন যারা রাজনৈতিক কর্মী রয়েছে, আমাদের পাশাপাশি সায়ন্ত ভাইদের মতন যারা বুদ্ধিভিত্তিক চর্চা করে, তাদেরকেও আসলে জাতীয় সংসদে আসা দরকার। আমি তাকে কয়েকবার বলেছি যে আপনারা যদি সংসদে না আসেন তাহলে এই সংসদে শান্ত ভাই তো রাজনীতির মানুষ ছিলেন না, অনেকেই বলেন যে তাদের আসা উচিত। জি, রাজনীতির মানুষ অবশ্যই তিনি যে কথাগুলো বলেন, কাজ করেন। এখন এই মানুষগুলো যদি সংসদে না যায়, সংসদে কি ব্যবসায়ীদেরকে পাঠাবেন যারা আসলে ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না? সংসদে আমাদের মনে করেন যে আগামীতে একজন স্বাস্থ্যমন্ত্রী দরকার। আমরা দেখেছি এর আগে আওয়ামী লীগের সময় ডাক্তার নন, তিনি হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তো সায়ন্ত ভাই তো প্রফেশনাল, তাই না? তিনি একজন বিশেষজ্ঞ ডাক্তার, খ্যাতিমান ডাক্তার। তার মতন মানুষ যদি আসে, আমরা কিন্তু এই সেক্টরটা ডেভেলপ করার জন্য তার জ্ঞান। আমি তাকেই জিজ্ঞেস করি শান্ত ভাই কেন সরাসরি রাজনীতিতে আসছেন না, বা ওই জায়গাটি গিয়ে আপনি কেন না, আসলে কথা তাকে বলতে সরাসরি চান? রাজনীতিতে কেন আসতে হবে সংসদে যাওয়ার জন্য? আমি রাজনীতিরই মানুষ, আমার লেখাপড়া বেড়ে ওঠা রাজনীতির মধ্যেই। আমি ঢাকা কলেজে 1992 সনের ছাত্র সংসদে নির্বাচন করেছি, নির্বাচিত হয়েছি, হলের জিএস ছিলাম, ছাত্র রাজনীতি করা মানুষ। কিন্তু পরবর্তীতে আমি আসলে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতির যে সুস্থ ধারাটা আমরা প্রত্যাশা করি সেখান থেকে অনেকখানি বিচ্যুত। এই নোংরা পলিটিক্স, এই প্রতিযোগিতা, এই টাকার খেলা, এই মাসলম্যানের প্রতিযোগিতায় নামা, এটা আমার কাছে সুস্থ প্রতিযোগিতা মনে হয় না। এক, দুই হলো দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাইলে, করতে হলে সবাইকে এমপি মন্ত্রী হতে হবে এমন না। আমার যদি ইচ্ছা থাকে, সক্ষমতা থাকে, আমি এমপি মন্ত্রী না হয়েও করতে পারবো। আর আল্লাহ যদি আমাকে দিয়ে মানুষের কল্যাণ করাতে চান, তাহলে আমাকে যেখানে আছি ওখান থেকে আমাকে দিয়ে করাবেন, এটা আমি বিশ্বাস করি। ফলে আমি নিজেকে নিয়ে কখনো এরকম ভাবি না যে আমাকে এটা হতে হবে, ওটা হতে হবে। তো রাশেদ আমার শুভাকাঙ্ক্ষী, সেই হিসেবে বলেছে, ধন্যবাদ। কিন্তু আমি আল্লাহ এবং ভাগ্যে বিশ্বাস করি। আমি আমার সততা এবং অবস্থান অক্ষুণ্ণ রেখে আমি আমার দায়িত্ব পালন করে যাব, যেখানে যেভাবে থাকি। আমরা আপনার বক্তব্য শুনলাম। আমরা রাশেদের কাছে আসি, রাশেদকে দিয়ে শেষ করতে চাই। জি না, আমি যে কথা বলছিলাম যে যেহেতু উচ্চকক্ষ গঠিত হবে, আমার মনে হয় যে সায়ন্ত ভাইদের মতন মানুষ তাদের এই কক্ষে দরকার। সব জায়গায় যদি পলিটিশিয়ানরা আসে, সেক্ষেত্রে এই উচ্চকক্ষের কোনো প্রয়োজন নাই। উচ্চকক্ষ কেন? সেখানে যারা বিশেষজ্ঞ বা যারা সায়ন্ত ভাইদের মতন মানুষ, তাদের আসা উচিত। তাহলেই কিন্তু ওই সংসদ হবে জনগণের সংসদ। এবং আমি যে কথা সবসময় বলি যে আওয়ামী স্টাইলের যে সংসদ গঠিত হয়েছে, ব্যবসায়ী নির্ভর, যার যত টাকা আছে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। তো এইভাবে তো হয় না। যার টাকা বেশি, ব্যবসা আছে, সে সংসদে যায় টাকা কামানোর জন্য। একটা কথা বলে শেষ করি। আমার নিজ জেলা ঝিনাইদহ জেলা, একটা ব্যবসায়ী গোষ্ঠী মানুষকে টাকা পয়সা দিয়ে কিনে ফেলতে চায়, বিভিন্ন দলের নেতাদেরকে, এমপি হওয়ার জন্য, মেয়র হওয়ার জন্য। ব্যবসায়ী গোষ্ঠী? হ্যাঁ, ব্যবসায়ী। কোন দলের? আমি এখনই বলতেছি না, এটা আওয়ামী লীগের দল, যেহেতু পদ পদবি আছে আওয়ামী লীগের নেতারা, তারা এই ধরনের কাজ করে। তারা মনে করে টাকা দিয়ে সব কেনা যায়, টাকা দিয়ে সব করা যায়। হাসিনা আসলে এই সিস্টেমটা বাংলাদেশে চালু করে দিয়ে গেছে। এখন আমরা যদি এই সিস্টেমটা না ভাঙতে পারি, তো আমি যে কথা বলছিলাম যে আমি শুনলাম যে যিনি আসলে পৌরসভার মেয়র ছিলেন, তিনি নিজের টাকা দিয়ে 10 কোটি টাকার কাজ করিয়েছেন, নিজের টাকা দিয়ে। এরপরে মানে নিজে এক ধরনের দায় নিয়ে বা নিজের পকেট টাকা দিয়ে রাস্তাঘাটের কাজ করিয়েছে। যে তিনি ভাবছেন যে এই কাজ করাচ্ছে এবং প্রত্যেকটা কাজ থেকে মনে করেন যে 20% লাভ দেখাচ্ছেন। তার মানে কি হলো? তার মানে তিনি যদি 5 কোটি টাকার কাজ শুরুতে করান, 20% লাভ তার আয় হিসেবে দেখালো। যখন পৌরসভায় টাকা আসবে, তিনি এইভাবে টাকাটা নিয়ে নেবেন, মানে একটা ইনভেস্টমেন্ট। এখন যেটি হয়েছে, গণ অভ্যুত্থানের পরে তিনি তার ওই 20 কোটি টাকা তুলতে পারেননি।
বা 10 কোটি টাকা তুলতে পারেননি, তাহলে তার লস গেল কত? আমি শুনলাম যে একজনকে ধরা হয়েছে, তার ওই টাকাটা পৌরসভায় জমা আছে, তিনি দিয়েছিলেন সেই টাকাটা তোলার জন্য। তার মানে ও যে 20 কোটি টাকা খরচ করলো নির্বাচনের জন্য বা পৌরসভার কাজের জন্য আরও 10 কোটি টাকা, তো মনে করেন যে 50 কোটি টাকা খরচ করলো, তাহলে ওর টার্গেটটা কি? আগে লুটে পুটে যে কোনোভাবে 50 কোটি টাকা তোলা, তাই না? ব্যবসায়ীরা এমপি হলে, মন্ত্রী হলে, নেতা হলে যা হয়, কিন্তু প্রকৃত রাজনীতিবিদ, প্রকৃত যারা প্রফেশনাল, তারা এই কাজগুলো করে না। এই জন্যই বলছি যে আগামী জাতীয় সংসদে যারা ভালো মানুষ তাদেরকে পাঠাতে হবে, যে দলেরই হোক না কেন, এবং যারা বিশেষজ্ঞ, যারা রাজনীতি করে। এই ব্যবসায়ী মাফিয়া গোষ্ঠী, এরা সংসদে গেলে দেশের কোনো পরিবর্তন হবে না। টাকা না থাকলে কি নির্বাচনে জেতা যায়? আসিফ মাহমুদ নিজেই বলল যে নির্বাচন করতে 20 থেকে 25 কোটি টাকা লাগে। আমি জানি না তিনি এই টাকা হাতে নিয়ে নির্বাচনে নেমেছেন কিনা, আমি জানি না। জি অবশ্যই। হয়তো এই টাকাটা বলেছে মাঠে খরচ হয় সেটা, তো নমিনেশন পেতে আবার কার কত কোটি টাকা লাগে ওইটা ক্ষেত্র বিশেষ, সে নমিনেশনের ক্ষেত্র বড়। আমার মনে হয় কোন কোন ক্ষেত্রে নমিনেশনেও টাকার ব্যাপার, এটা তো খামাখাই এটা আমরা শুনেছি প্রচারটা অনেকবার, আসেনি। একাধিকবার। আমারও শোনা কথা, কিন্তু একটা প্রচার দীর্ঘ বছর ধরে যেটা চলে সেটা তো এমনি এমনি চলে না। আমাকে কেউ কেউ বলে যে রাশেদ ছেলে সে ভালো ভালো বলে, রাজনীতি করে, কিন্তু টাকা নাই। নেতাদের তো নির্বাচনের সময় কারো 5 কোটি, কারো 1 কোটি, কারো 50,000, কারো 1 লাখ দেয়া লাগে। তো এখন নেতাদের সে কীভাবে ম্যানেজ করবে? ঠিক আছে, জনগণ তাকে ভোট দিতে চায়, ভালোবাসে, কিন্তু নেতারা যদি জনগণকে ওইভাবে ভোটের মাঠে না নিয়ে আসে, সেক্ষেত্রে রাশেদ তো ভালো করবে না। সুতরাং এই সততার পাশাপাশি, জনপ্রিয়তার পাশাপাশি রাশেদকে নির্বাচন করতে হলে টাকা নিয়ে আসতে হবে। কিন্তু আমার কথা হলো যে আমি কি চাঁদাবাজি করবো? সেটাই, রাশেদ আমি সেই কি টাকা লুটপাট কোত্থেকে করবো? আনবে? সেই টাকা আমি কই থেকে আনবো? আপনি আমাকে বলেন। এই জন্যই তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই উপদেষ্টা পরিষদের বারবার সমালোচনা করি যে আপনারা এসে কোনো পরিবর্তন করতে পারলেন না। এই যে কালো টাকা, পেশি শক্তির রাজনীতি, কেন আপনি যে আসনগুলোতে নির্বাচন হবে 300 আসনে, 300 আসনে সরকারের পক্ষ থেকে জনগণকে আহ্বান করা হোক মাইকিং করে যে অমক মাঠে অমক দিন প্রার্থীদের ডিবেটিং হবে, সেখানে প্রার্থীরা বক্তব্য দিবে, তার ইশতেহার তুলে ধরবে, তাই না? জনগণ সিদ্ধান্ত নিবে রাশেদ খান ভালো বলছে, ভালো কথা বলছে, ভালো ইশতেহার দিচ্ছে, তার চরিত্র কেমন, নাকি সায়ন্ত সাহেব ভালো বলছে, তার চরিত্র কেমন, সে কি দুর্নীতিবাজ নাকি চাঁদাবাজ। এই কাজগুলো সরকার চাইলে করতে পারতো, কিন্তু সরকার উদ্যোগ নেয়নি। আমাদেরকে সেই আওয়ামী স্টাইলের কালো টাকা এবং পেশিশক্তির রাজনীতির মধ্যে ফেলিয়ে দিয়েছে। এখন আমি রাশেদ খান না হয় ভালো থাকলাম, সাধু থাকলাম, দুর্নীতি চাঁদাবাজি করলাম না, সায়ন্ত ভাই সে তো এই প্রতিযোগিতায় টেকার জন্য সেও তো 2 দিন পরে চাঁদাবাজি শুরু করবে। তার মানে এই সরকার চাঁদাবাজ তৈরি নির্বাচিত করছে। হতে পারবেন এরকম কোনো গ্যারান্টিও তো নেই। আপনি টাকা খরচ না করে টাকা খরচ নির্বাচিত করলে হবেন। নির্বাচিত কোনো প্রতীকও লাগে না, দলও লাগে না। টাকা খরচ করলে ওই যে নেতাদেরকে কেনা যায়, আমার এলাকা বললাম না যে নেতাদেরকে কিনে ফেলে, একদম নেতাদেরকে বিবেক কিনে ফেলে। এইবার কী হবে জানি না, বাট অতীতে এটি হয়েছে যে কোনো দল নাই, সেটা ডানপন্থী দল, বামপন্থী দল, মধ্যপন্থী দল, সব দল কিনে ফেলায়, নেতাদেরকে কিনে ফেলায়। তার টার্গেট থাকে 100 কোটি খরচ করবে, কিন্তু সেই 100 কোটি 1 বছরের মধ্যে তুলে ফেলায়। তো এই নেতা চান, এটা তো ইনভেস্টমেন্ট। বাংলাদেশে তো এটাই হয়ে আসছে। আমি তো নিজে আসলে খুব অবাক হয়ে যাই, মাঝে মধ্যে সরকারের উপর ক্ষোভ হয় যে কি হলো, গণ অভ্যুত্থান হলো, দেশের কোনো পরিবর্তন হইলো না। এর জন্য কি গণ অভ্যুত্থান হয়েছে? আবু সাইদ মুগ্ধরা এই জন্য জীবন দিয়েছে? রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়েছে 0%। আমি আপনাকে আবারও বললাম, টকশোতে এসে অনেকে অনেক মিষ্টি কথা বলবে, নির্বাচন হ্যাঁ হবে, নির্বাচন আমরাও চাই। নির্বাচনের জন্য পরিবেশটা সরকার তৈরি করতে পারেনি। যদি পরিবেশ তৈরি না করেই বাংলাদেশে নির্বাচনটা হয়ে যায়, দেখবেন নির্বাচনের দিন কি মারামারি, কাটাকাটি। বলছেন না যে ইতিহাসের সেরা নির্বাচন। সরকার যদি যতদিন হাতে সময় আছে এই সময়ে কঠোর না হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে কন্ট্রোলে না আনে এবং নির্বাচনী পরিবেশটা তৈরি না করে, ইতিহাসের সেরা নির্বাচন নয়, ইতিহাসের চ্যালেঞ্জিং নির্বাচন হবে। পরিবেশ আপনি বলছেন তৈরি হয়নি, সরকারের পক্ষ থেকে বলছে নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলতে তারা আছে, উদ্যোগ নেয়নি। যে আসলে এটি নিয়ে বিতর্ক হয়তো আমরা সিএসির বিষয়টা দেখতে- একটু বলে যদি সময় দেন বলি 30 সেকেন্ডে। জি, খুব সংক্ষেপে। দেখেন, তিনি নির্বাচন করতে চান, তার বক্তব্যর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তিনি নির্বাচন করতে চান। যে কারণে উসমান হাদির সাথে যে ধরনের ঘটনা ঘটেছে সেটাকে তিনি বিচ্ছিন্ন ঘটনা বলেছেন। যদিও গতকাল রাতে তিনি ব্যাখ্যা করেছেন, সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করেছে, এর প্রেক্ষিতে তিনি বলেছেন না, নির্বাচন করার পরিবেশ আছে, আমরা নির্বাচনের উদ্যোগ নিচ্ছি, অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে, এখনও ঘটছে। এটাকে তিনি বিচ্ছিন্ন ঘটনা বলেছেন। কিন্তু আমি যে কথা বলেছি যে আওয়ামী লীগ যে প্ল্যান হাতে নিয়েছে সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আওয়ামী লীগকে
আপনারা নির্মূল করতে পারেননি, ব্যর্থ হয়েছেন, সেই কথাগুলো বলেন। শান্ত ভাই ক্লিয়ার করেছেন যে আসলে ওই চেয়ারে বসলে ওই কথাগুলো বলা যায় না, বলতে হয় যে এইটা হচ্ছে, এটা হবে, কিন্তু কখনো বলা যায় না যে আমি পারতেছি না। জি জি, আসলে আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।